শামীম হাসান পেশায় বেসরকারি চাকুরিজীবী, বাড়ি নওগাঁ জেলা সদরে। চাকরি জীবনে ব্যস্ততার মাঝে উটকো একটা ঝামেলার কারণে প্রতিনিয়ত বাড়তে একটা চাপ সামলাতে হয় শামীম হাসানকে। আমার নানা তফিজউদ্দিন শাহ চৌধুরী। পারিবারিকভাবে সচ্ছল শামীম ঝুট ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করলেও ঝামেলা তার পিছু ছাড়ে না। সে জেনে বুঝে নিয়েছে, সে জানে যে আমাদের এখানে ডিগ্রি আছে, আদালতের ডিগ্রি আছে, সর্বশেষ রেকর্ড মূল্যে আমি কিনেছি, এটা আমারই হবে এই বলে সে বারবার প্রতিবন্ধকতা করতেছে। আমরা যে খারিজটা হচ্ছে, খারিজে যে বাধা দিচ্ছে এবং সে আবার কেস করেছে। ব্রিটিশ আমল থেকে ভোগ দখল করে আসা নানা তফিজউদ্দিনের জমি উদ্ধারে নাতি শামীম বারবার বাধার মুখে পড়েছেন। 2010-এর দিকে সম্ভবত জমিটা কিনে যাদের নামে শরিক যারা ছিল, হ্যাঁ, এবং তারাও জানে জিনিসটা টিকবে না, এই জন্য ওরা লামসাম মূল্যে হোক যেভাবে হোক সে তার কাছ থেকে নিয়েছে। সে যেহেতু তহসিলদার মানুষ, সে জমিটা উদ্ধার করতে পারবে এই সূত্র ধরেই সেই জিনিসটা কিন্তু তার নেয়া। তারপরে সে আবার করে কি, নেয়ার পরে শরিকদের দিয়ে সে আবার কেস করায়, ডিগ্রি রদের কেস করায় 2010 সালে। কেস করানোর পরে সেই কেসও তাদের কোনো কাগজপত্র না থাকার কারণে সেটাও কিন্তু খারিজ হয়ে যায় এবং সেটাও কিন্তু আমাদের পক্ষে রায় আসে। ভূমি অফিসের একজন কর্মচারী নেপথ্যে কলকাঠি নাড়লেও রায় তার বিপক্ষে যায়। এরপরও তার দৌরাত্ম্য নাকি থামেনি। আতার সাহেব তহসিলদার মানুষ, উনি বারবার ওই কাগজের বলছে, আমি তহসিলদার মানুষ, আমি আইন কারণ বুঝি এবং এটা নিতে পারবো। উপায় না দেখে শামীম মিডিয়ার পাশাপাশি ভূমিমন্ত্রীর সহযোগিতাও চাইলেন। ভূমিমন্ত্রী উনি তো অলরেডি বলে দিয়েছে যে সবার দুর্নীতির একটা হিসাব চাই। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করব এবং যারা এদের যেন জমির একটা হিসাব নেওয়া হয়, যারা জমির সাথে রিলেটেড। দেয়ালে পিঠ না ঠেকলে কেউ এমন আকুতি জানায় না। ভূমি অফিসের উপসহকারী আতাউর রহমানের বিচার চেয়ে তার এই বক্তব্য মন্ত্রীর কানে পৌঁছে দেব, কারণ আতাউর রহমানের বিরুদ্ধে একটা নয়, এমন একাধিক অভিযোগ রয়েছে। উঁচু দেয়ালে ঘেরা বিশাল এই বাড়ির মালিক যমুনা প্রসাদ ভগত। 1995 সালে তার মৃত্যুর পর অযত্ন আর অবহেলা ঘিরে ধরেছে বাড়িটিকে। উত্তরবঙ্গের নওগাঁ জেলায় একসময়ে সম্পদশালী যমুনা প্রসাদের এই বাড়িটি যেমন ধ্বংসের দ্বার প্রান্তে, তেমনি তার সম্পত্তিতেও চোখ পড়েছে দখলদারদের। আর জমি জমার কি অবস্থা? জমি সব খাচ্ছে মানুষের। কথার শুরুতে কান্নায় ভেঙে পড়া এই ব্যক্তির নাম মাধব, যিনি যমুনা প্রসাদ ভগতের সেবক এবং তার সম্পত্তি দেখভাল করেন। যমুনা প্রসাদ তাকে সম্পত্তির একটা অংশ দেওয়ার আশ্বাস দিলেও সেই কাজটা করে যেতে পারেননি। সবকিছু বেঁচে কিনে শেষ করে দিল শালা, ধান চাল সবকিছু কিচ্ছু দিল না, আমাকে বিনয় করে দিল। এখন জমা জমি মানুষে খাচ্ছে। দখলদারদের কাছে অসহায় মাধব কোনোভাবেই কান্না থামাতে পারছিলেন না। আশা করে আসলাম, গরিব মানুষ, জমা জমি কিচ্ছু দিল না। দেওয়ার পর এখন এমনকি আমার ছেলে পেলে অনহারে থাকছে, জানেন, এই বাসনে কেউ চাল দেয়, কেউ আটা দেয়, এইভাবে একদিন এক রাত পর্যন্ত না খাই থাকছি। খুবই কষ্ট করছি আমরা ভাই। যমুনা প্রসাদের এই বিশাল বাড়ি এখন শুধুমাত্র ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তারপরও স্ত্রী সন্তান নিয়ে এই বাড়িকেই আঁকড়ে ধরে আছেন মাধব। টাকা পয়সা দিয়ে লোকজন নিয়ে আসে, আমার উপর খুব অত্যাচার করছিল। তার মানে জমিদারি সম্পত্তিতে চোখ পড়েছে দখলদারদের। তার কথার প্রমাণ পাওয়া গেল স্থানীয়দের বক্তব্যেও। প্রায় 100 জমি আছে, সব বাড়ি টাড়ি করে আছে, সব দেড়া লোক আছে, দেড়া লোক, বিভিন্ন লোক। এই জমিগুলো তো সম্পূর্ণ থানার সাইড আছে, ওনারা বিভিন্ন লোক বাড়ি করেছেন। যতদূর চোখ যায় তার সবই যমুনা প্রসাদের সম্পত্তি। একসময় একক দখলে থাকলেও কিভাবে সেটি দখলদারদের কবলে চলে যায় সেটি জানান দিলেন সাবেক এই মেম্বার। যমুনা প্রসাদ মরে যাওয়ার পর ছেলে দেখায়, আর ছেলের কাছ থেকে হরিহর তোমার আমুক্তার করে নেয়। আমুক্তারের কে যে আবির বুটে হারে যায়, তার পূর্বেই উনি একটা আমুক্তার নাম বলে জমি বিক্রি করে এদের কাছে। কার নেতৃত্বে এমন অনৈতিক কাজটি চলছে প্রশ্ন ছিল ভুলু মেম্বারের কাছে। তোমার আতাউর রহমান তহসিলদারদেরকে খারিজ করে দেয়। খারিজের সুপারিশ করেই নাকি ক্ষান্ত হতেন না, দখলদারি বুঝিয়ে দিতেও ভূমিকা রাখতেন। বহু টাকার বিনিময়ে আতোয়ার তোমার সার্বিয়ার নিশিতবাবু আর ইউনো এই জমিগুলো এদেরকে দখলে দেয়। স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে প্রভাবশালী ভাবা হলেও এই ভুলু মেম্বারও দখলদারদের কাছে অসহায়।
আপনার কি মামলা আসামি এখন? মামলার আসামি। কয়টা মামলা আসামি? আমরা 5টা মামলা আসামি। যমুনা প্রসাদের রেখে যাওয়া সম্পত্তি কিভাবে ভূমিদস্যুদের কবলে চলে যাচ্ছে তা সাবেক এই মেম্বারের কথাই পরিষ্কার। এবার তিনি একে একে দখলদারদের নাম বলতে থাকলেন। শরীফুল, তারপর সুলতান, সুরেন, কালীপদ, তারপর হরিপদ, মসজিদ এরা খায়। অভিযুক্ত দখলদারদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আত্মগোপন করেছেন। অনুসন্ধান বলছে যমুনা প্রসাদের প্রায় 1000 বিঘা জমি ছিল। 1975-76 সালের বিশেষ এক আইনে সরকার নির্দেশনা জারি করে কেউ 100 বিঘার ওপর সম্পত্তি রাখতে পারবেন না। সেই নির্দেশনা মোতাবেক যমুনা প্রসাদের 100 বিঘা বাদে বাকি সব জমি খাস হয়ে যায়। আর সেই সরকারি খাস জমিতে একজন দুজন নয়, একাধিক দখলদার ভাগ বসিয়েছেন, যার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে স্থানীয় পত্নীতলা ভূমি অফিসের। ভূমি অফিসের সহায়তায় সরকারি খাস জমি ভুয়া খাজনা খারিজের বিষয়টি যাচাই করা দরকার। এজন্য যেতে হবে নওগাঁর পত্নীতলার কৃষ্ণপুর ভূমি অফিসে। এই জমিগুলো এখন কি অবস্থা এগুলো যাচাই বাছাই করার জন্য এখন আমরা এসেছি কৃষ্ণপুর ভূমি অফিসে। সহায়তার হাত বাড়ালেন ভূমি অফিসের এই কর্মকর্তা, যিনি এই কার্যালয়ের প্রধান অর্থাৎ তহসিলদার হিসেবে দায়িত্ব পালন করছেন। থরে থরে সাজানো ভূমি অফিসের সরকারি নথি থেকে 2টি রেকর্ড বই খুলে ধরলেন তার সহকারী। পৃষ্ঠা উল্টাতেই যে দৃশ্য চোখে পড়ল সেটা ভয়ঙ্কর বললেও ভুল হবে না। মানে সরকারি নথির পৃষ্ঠায় ঘষা মাজা এবং স্কচ টেপ লাগানো। আচ্ছা, এখানে কি লেখা ছিল? জমি জি, সরকারি অনুকূলে বাজেয়াপ্তকৃত সম্পত্তি পি 98-72 অধ্যাদেশ মোতাবেক সরকারি খাস সম্পত্তি লেখা ছিল। আচ্ছা, গুরুত্বপূর্ণ সরকারি রেকর্ড বুক কাটাছেঁড়া, ঘষা মাজা কিংবা স্কচ টেপ লাগানোর মতো এমন অপরাধের সাহস যার তার হওয়ার কথা নয়। অর্থাৎ অফিসের বাইরে কারো পক্ষে এই কাজ করা সম্ভব না। প্রশ্ন উঠতে পারে, এমন অপকর্মটি তাহলে কে করেছেন? এই খোদানের জমিটা হলো গোটাটা 98 সম্পত্তি, খাস সম্পত্তি ছিল এবং এখানে এই নোটটা ছিল। আচ্ছা, কে উঠে ফেলছে? কে এটা? এটা আতাউর সাহেব। নিজেকে বাঁচাতে অন্যের কাঁধে দায় চাপানোর রীতি অনেক পুরানো। হয়তো এই বক্তব্যের পেছনেও এমনটা হতে পারে। তাই ওই সময়ের ভূমি কর্মকর্তার সাথে কথা বলা দরকার। যে অফিস প্রধান থাকে তার স্বাক্ষর নিয়ে কাজ করতে হবে, সেটা যদি না করে থাকে তাহলে তার এটা বৈধতা হয় না। কিন্তু নায়েবের স্বাক্ষর ছাড়া কিভাবে সম্ভব? কিন্তু আমার পিরিয়ডে যেগুলো করবে সেগুলো অবশ্যই আমার স্বাক্ষরিত তখন হওয়া উচিত। কিন্তু আপনার স্বাক্ষরিত এখনো হয়নি। সে আমার স্বাক্ষরিত করেনি, আমাকে অবগতও করেনি। তৎকালীন এই নায়েব জানালেন কিভাবে কি হলো। তার এগেনস্টে যে পার্টি ছিল তার আপত্তি করার পরে তখন আমি জানতে পারলাম যে এই সম্পত্তি খারিজ হয়ে গেছে। তারপরে যাচাই বাছাই করে দেখতেছি যে হ্যাঁ সত্যি খারিজটা করলো কে, তখন দেখা গেল যে আতাউর রহমান সে খারিজটা। বর্তমান নায়েবের মুখেও একই সুর। উনি খারিজ করতে গেলে ওনার খারিজ উনি প্রস্তাব দিবেন আমার কাছে, আমি স্বাক্ষর করবো, তারপরে যাবে সিরিয়ালের কাছে। কিন্তু ওই সময় তা হয়নি। ও জাস্ট ও নিজে সম্পূর্ণ নিজ দায়িত্বে। এইটা সরকারি আরএস বই। এই বইতে এখানে সরকারি খাস জমির পরিমাণ লেখা ছিল, কিন্তু এগুলো রাবার দিয়ে বা কোনোভাবে মুছে অন্য ব্যক্তিদেরকে এই জমিগুলো পাইয়ে দিতে সহযোগিতা করেছে। দুজন ভূমি কর্মকর্তার বক্তব্যের পর বুঝতে বাকি থাকে না এর পেছনে দায় কার। তবে এর পরও আমরা আরেকটি তথ্য দেখাতে চাই। আতাউরের সিল, আতাউরের সই। ভূমি অফিসের প্রধান কর্মকর্তা হচ্ছেন নায়েব, যাকে তহসিলদারও বলা হয়, যার স্বাক্ষর ছাড়া জমি সংক্রান্ত কোনো কাজ সম্পাদন হওয়ার কথা নয়। কিন্তু এই অফিসের কাগজ বলছে ভিন্ন কথা। মানে তহসিলদারের পরের পদবিধারী উপসহকারী আতাউর রহমানের স্বাক্ষরেই সবকিছু হয়েছে। অর্থাৎ নায়েবের স্বাক্ষর ছাড়াই মাঠ পর্যায়ের সব ধরনের সুপারিশ পাঠাতেন উপসহকারী আতাউর রহমান। প্রায় বছর যখন এখানে ছিল তখন আপনি এখানে ছিলেন? না, আমার ছিল না, আমি ছিল। আমরা দুজন একবারে পরে আসছেন। দিনে দুপুরে এমন অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সংশ্লিষ্ট সহকারী ভূমি কমিশনার অর্থাৎ এসিল্যান্ডের কাঁধেও বর্তায়। এ নিয়ে ওই সময় তদন্ত কমিটি হলেও রহস্যজনকভাবে তারা কোনো অপরাধ খুঁজে পায়নি। এ বিষয়ে তৎকালীন এসিল্যান্ডের সাথে ফোনে যোগাযোগ করে টিম সার্চলাইট।
উপসহকারী কর্মকর্তার সই স্বাক্ষরের সবগুলো কাগজপত্র যেতে পারে কিনা? এটি একেবারে অপ্রচলিত তা না, বাংলাদেশে অন্যান্য জায়গায়ও আছে, তবে এটি সম্পর্কে আমি হ্যাঁ বা না কোনো কিছু মন্তব্য করব না। মোবাইলে কথা বলা সাবেক এই এসিল্যান্ডের বিরুদ্ধে আতাউর রহমানের পক্ষে অনৈতিক কাজে সায় দেওয়ার অভিযোগ রয়েছে। যখন দেখা যাচ্ছে আমি তাকে পাত্তা দিচ্ছি না, তখন আমার বিরুদ্ধে কথা বলেছি না, তার অদক্ষতা ছিল, তার অদক্ষতাজনিত কারণে তার বিরুদ্ধে হয়তো বিভাগীয় মামলা করা যেতে পারত, তাকে শোকজ করা হয়েছিল, সে হয়তো সরি টরি বলেছে। সরি বলে দায় মুক্তি দেওয়ার এই বিধান অপরাধীকে প্রশ্রয় দেওয়ার মতো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে পারে, এত সব ঘটনা কি তাহলে অলৌকিকভাবে ঘটেছে? যে ব্যক্তি এই সংবাদগুলো আপনাদের চ্যানেলগুলোতে বা সংবাদ মাধ্যমগুলোতে দেয়, সে মূলত তার শত্রু হয়ে গেছে। কি কারণে শত্রু হয়েছে, হয়তো কোনো স্বার্থগত ব্যাপার থাকতে পারে। কজনই বা আছেন সত্য ধরিয়ে দিয়ে শত্রু হতে চান? কার এত দায় পড়েছে সরকারি রেকর্ড বইয়ের কাটা ছেঁড়া বা ফাঁকফোকর খুঁজে বের করবেন? আমি এই জায়গায় খোলামেলায় বলি, আমার তদন্তকালে বের হয়ে এসেছে, কিন্তু এই রেকর্ডটিতে কে টেম্পারিং করেছে এটি আমি বলতে পারবো না। তার মানে মূল রহস্য বের না করেই তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে। তাহলে সরকারি জমি খাজনা খারিজে আতাউর রহমানের ভূমিকা কি ছিল? ওই সময়ে নামজারি কিছু হয়ে গেছিল, পরবর্তীতে আমার সময়ে এসে আমি নামজারিগুলো বাতিল করে দিয়েছি। আমরা জানতে পেরেছি জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এসব বিষয়ে 3 দফা তদন্ত করা হয়, কিন্তু একটিও আলোর মুখ দেখেনি। তবে তথ্য রয়েছে 21টি মৌজা থেকে প্রায় 91 একর সরকারি জমি ব্যক্তির নামে খারিজ করে দেয়া হয়। এর মধ্যে কিছু জমির খাজনা খারিজ বাতিল করা হলেও একটা বড় অংশ ব্যক্তির নামে রয়ে গেছে বা দখলদারেরা ভোগ দখল করছেন। এত সব অভিযোগ নিয়ে এবার আতাউর রহমানের মুখোমুখি টিম সার্চলাইট। ব্যক্তি মালিকানা কেন খারিজ করে, কিভাবে খারিজ করে দিলেন এই 90 একর জমি? আপনি অভিযোগকারীকে সেটা আগে দেখান। অভিযোগকারীর নাম জানতে চেয়ে কি বোঝাতে চাচ্ছেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে। নীতি নৈতিকতা মেনে আমরা অভিযোগকারীর নাম বললাম না, তবে আতাউর রহমানের পরের বক্তব্যটা আরও অদ্ভুত। আমরা যখন যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় ইনভেস্টিগেশনে যাই বা তথ্য সংগ্রহে যাই, ওই বিষয়টা সম্পর্কে আগে অভিযুক্ত ব্যক্তিকে সুন্দরভাবে বলা হয়, ভাই অমুক একটা ব্যক্তি আপনার বিরুদ্ধে এরকম একটা কমপ্লেন দিয়েছে, কমপ্লেনটা এরকম, আসলে এটা কি? তদন্ত করার আগে অনুসন্ধানের বিষয় জানিয়ে দেয়া মানে অনেকটা প্রশ্ন ফাঁসের মতো, কিন্তু আসল উত্তরটা তো জানা দরকার। আপনাদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে হলে আমাকে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। যে আপনার অনুমতি ছাড়া সে বলতে পারবে না। আমি বলেন যে আমার অনুমতি দিয়ে দিচ্ছি। আতাউর রহমান এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। আপনাদের এই অফিসিয়াল কথা আমি এখন বলতে পারবো না, আপনি অফিসিয়াল কথা অফিসে বলেন যান। অনিয়মকে নিয়ম বানালেন কিনা সেটা জানা দরকার। কথা বলতে হবে জেলা প্রশাসকের সাথে। আসলে এগুলো তো একটা চলমান প্রক্রিয়া, রাতারাতি আসলে কোনো কিছু করা সম্ভব হয়নি। তো বিভাগীয় মামলা দায়ের করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুসন্ধানের আগে প্রশ্ন করার সেই নিয়মের আরেকটি নমুনা এবার দেখাবো। মানে ভূমি অফিসের উপসহকারী আতাউর রহমান ক্যামেরায় কথা বলতে চান, এজন্য চ্যানেল 24-এ ছুটে এসেছেন। আপনি যদি একটু কাইন্ডলি প্রশ্নগুলো আমাকে এখন একটু বলে দিতেন। একে একে প্রশ্ন লিখতে থাকলেন। কত জন বা কতটি? এরপরও সন্তুষ্ট হতে পারলেন না। আচ্ছা, সম্পূর্ণটা দুটো একটা ধারণা দেন দেখি একটু কাইন্ডলি, আর একটা দিন একটু সময় দেন, তাহলে আমি একটু পুরো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতাম। একদিন চাইছেন, একদিনের জায়গায় আপনি 2 দিন নিয়ে যান। একদিন 2 দিন করে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও আর দেখা করেননি আতাউর রহমান। তবে তার সাথে মোবাইলে যোগাযোগ করে টিম সার্চলাইট। এই অভিযোগগুলো যেটা তদন্ত করেছেন, তদন্ত করে সত্য প্রমাণিত হয়নি বলে আমি জানি। প্রশ্ন ছিল রেকর্ড বুকে ঘষা মাজা করার বিষয়েও। আমাকে ফাঁসানোর জন্য বা এই কর্তৃপক্ষের কাছে আমাকে হেয় করার জন্য এটা আমাকে দায়ভার চাপানোর চেষ্টা করা হচ্ছে। পাল্টা অভিযোগ তুললেন ভূমি অফিসের প্রধান কর্মকর্তার বিরুদ্ধে। উনি অস্বীকার করলে তো হবে না যে উনি আমি জানতাম না, এটা অস্বীকার করলে তো হবে না, উনি তো অফিস প্রধান। যাব ভূমিমন্ত্রীর কাছে। প্রশ্নের শুরুতেই তিনি মাঠ পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করলেন। বড় বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে এই যে প্রত্যন্ত এলাকায় গিয়ে এই জিনিসগুলো যে তথ্যগুলো নিচ্ছেন, এটাই আমার কাজে আসবে আসলে।
ভূমিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, সরকারি জমি ব্যক্তির নামে খাজনা খারিজ করে দেওয়ার বিধান আছে কিনা। আপনার সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর হবে না, এই ধরনের কোনো বিধান নাই। সেটা হতে পারে মামলা মোকদ্দমা, হাইকোর্ট থেকে যদি কোনো ডিরেকশন থাকে সেক্ষেত্রে আমরা রায় অনুযায়ী আমরা সর্বোচ্চ কোর্ট থেকে আমরা শেষ করে তারপর আমরা করতে পারি, এর আগে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। আইনগত কোনো নির্দেশনা না থাকলে যদি কেউ করে থাকে এইভাবে অন্যায়ভাবে, সেটা কি এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং এই ধরনের স্পেসিফিক কমপ্লেন যদি আমাদের কাছে থাকে আমরা ডেফিনেটলি অ্যাকশন নিব। প্রথম প্রশ্নের আইনগত ব্যাখ্যাও তুলে ধরলেন, পাশাপাশি অন্য প্রশ্নের উত্তরও দিলেন ভূমিমন্ত্রী। এক অফিসার আরেক অফিসে গিয়ে কীভাবে চেক কাটবেন আনলেস ইজ অথরাইজড, তাই না? আপনার তো চেক কাটা বুঝাতে কি সিগনেটারির পাওয়ার, তো আপনার যদি অথরাইজ না থাকে সেটা কীভাবে সম্ভব? এটা তো ফোর্জারি হবে। তাহলে যিনি অথরাইজ নিশ্চয় তার সিগনেচার, এই ধরনের কি আপনাদের কিছু কোনো তথ্য আছে? আইনি ব্যাখ্যা জানেন বলেই স্পষ্ট করে একে একে উত্তর দিচ্ছেন, যেটা পরের প্রশ্নেও দিলেন। এতে দেখা যায় ইচ্ছাকৃত টেম্পারিং, সেটা তো এটা অ্যানাদার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটা তো কিন্তু অবশ্যই আইনি বিধান আছে অ্যাকশনের। মন্ত্রীর সবশেষ উত্তরটা ছিল আরও কঠিন। এত সাহস কার? এই লোকটা আমাকে জানতে চায়, আমার একটু তার সম্পর্কে আমার আরও তথ্য নিতে হবে, এবং অবভিয়াসলি এটা তো অ্যাকশন হবেই, এবং এই ধরনের যাতে আর পুনরাবৃত্তি না হয় বাংলাদেশের কোনো জায়গায়, সেটাও কিন্তু আমি এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু করব। আমি শক্ত বক্তব্য দিয়েই শেষ করলেন না মন্ত্রী। ডিসিকে ফোন লাগাবেন এবং আমি ডিসির সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। তার সম্পর্কে কমপ্লেন আসার পরও কেন তাকে ওখানে রাখা হবে? ওকে কাজেই দেওয়া যাবে না সোজা হিসাব। শুধু কাজ থেকে বাদ দেয়া নয়, ভূমি অফিসের কর্মচারী আতর রহমানের ক্ষমতার উৎস নিয়েও প্রশ্ন তুললেন। আমি বুঝতে পারছি না তার উপরের ঊর্ধ্বতন অফিসাররা কি করছে, সে এত বেশি প্রভাবশালী কেন হয়ে গেল, আমি সেটা আমার মাথায় আসছে না। ভূমিমন্ত্রীর এমন শক্ত বক্তব্যের পর আর কোনো কথা থাকে না। এখন আমরা আশায় থাকবো কবে ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। বিদায় নেবার আগে একটি সুখবর দিতে চাই, অর্থাৎ প্রায় 10 বছর ধরে আটকে থাকা বৃদ্ধ তফিজউদ্দিনের 5% জমির খাজনা খারিজ দেয়া হয়েছে গেল ফেব্রুয়ারির 6 তারিখে, যেখানে 2 দফা আদালত চূড়ান্ত রায় দিলেও আটকে ছিল খাজনা খারিজ। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।